আমার প্রাণের বাংলা ভাষা রক্ত দিয়ে কেনা, বাংলা মায়ের চোখের জলে হাজার কোটি দেনা। ভয় করে জয় প্রাণ দিয়েছেন আমার যত ভাই, আঁকড়ে আমি বাংলা ভাষা তাই তো বলে যাই। আমি বারে বারে জন্মাবো এই বাংলার বুকে, শব্দ নিয়ে করব খেলা, পংক্তি নিয়ে সুখে। ফেব্রুয়ারির 21 তারিখ চোখের জলেতে লিখি, বাংলা মায়ের পদতলে বসে বাংলা ভাষাই শেখি। বাংলা নিয়েই স্বপ্ন আমার, বাংলা নিয়েই আশা, সবার সেরা মিষ্টি সে তো আমার বাংলা ভাষা। ভাষার ওপর ভিত্তি করে যে দেশের স্বীকৃতি, সেই দেশেই মাতৃভাষায় কোপ। আর কয়েকদিন পরেই অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি আমরা প্রত্যেকেই। বাংলাদেশের সেদিনের স্বাধীনতার স্বাদ, যার ওপর ভিত্তি করে, যার ওপর ভর করে সেনাদের সেই গুলির একেবারে বুক টান করে দিয়ে আজকে যারা শহীদ হয়েছিলেন, যে ভাষার ওপর ভিত্তি করে যে দেশের স্বাধীনতা, সেই দেশের স্বাধীনতায় 53 বছর পর বাংলাদেশে বেতারে উর্দু। অত্যন্ত চাঞ্চল্যকর, অত্যন্ত মর্মাহত প্রত্যেকেই। আমি মণিময় রয়েছি আজকে জিরো আওয়ার নিয়ে। আজকে যে আলোচনায় যাবার চেষ্টা করব তা অত্যন্ত উদ্বেগের। আরও একবার আপনাদেরকে জানাই, পাক বাহিনীকে হানাদার তকমায় নিষেধাজ্ঞা। মাতৃভাষার শহীদরা কি সব অবস্থা চলে? ভাষার সঙ্গে বলির মুখে কি আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলই? নাবালক নাগরিক মৌলবাদীদের নতুন নাকি রাজ নৈতিক দল, 4টি দল। ফেব্রুয়ারিতে শেষ রোহিঙ্গা কি রসদ? পাকিস্তানে বা পাকিস্তান ইউনুসের যে গোপন ব্লুপ্রিন্ট, তা ইতিমধ্যেই সিএনএর হাতে। ফলত আজকে একদিকেই 53 বছর পর বাংলাদেশে বেতারে উর্দু, আর আজকে যে জায়গায় দাঁড়িয়ে আবারও বলছি যে কথাটা, 21শে ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। আজকে সেই দেশে তাহলে উর্দুর প্রচলন হয়ে যাচ্ছে, বেতারে উর্দু। এবং তারপর দেখুন, আজকে আলোচনায় যাব ডেফিনেটলি সব থেকে তাৎপর্যপূর্ণ হয়তো এই জায়গায় ইউনুসের উর্দু, কোপে মাতৃভাষা। আলোচনায় যাব আমাদের সঙ্গে আমাদের এই মুহূর্তে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন, এবং একই সঙ্গে আলোচনায় আমরা অবশ্যই আসবো। এরপর আমাদের সঙ্গে গেস্ট থাকবেন, বক্তা থাকবেন তার সঙ্গে। তবে সত্যজিৎ, তোমার কাছে ঠিক এই জায়গা থেকেই আসবার চেষ্টা করব, কোন অবস্থায় যাচ্ছে আজকে এই দেশটি বাংলাদেশ? উর্দু নিয়ে আমাদের কোনো অ্যালার্জি বা আপত্তি কোনো কালেই ছিল না, কারণ উর্দু হচ্ছে ভারতবর্ষের একটি ভাষা। যে উর্দু ভাষায় পাকিস্তানিরা কথা বলেন, বা বর্তমানে পাকিস্তানের বাংলাদেশি বন্ধু ইউনুস চালু করতে চাইছেন, সেই উর্দুর সূত্রপাত তো 1200 শতকে দিল্লি থেকেই বা উত্তর ভারত থেকে হয়েছিল। অ্যারাবিক এবং আরবীয় এবং হিন্দি ভাষার মিশ্রণের ফলাফলের নাম উর্দু। বিশ্বের অন্যতম সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ উর্দু, শের শায়ারি উর্দুতেই হয়। শুধু উর্দু নিয়ে আমাদের অ্যালার্জি নেই, কিন্তু যখন সেই উর্দু ভাষাকে, অর্থাৎ আমার মাতৃভাষা বাংলা, যদি তাকে আমি কোনো জার্মান বা জার্মানি থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, তখন যে বিপত্তি তৈরি হবে তা তৈরি হয়েছিল বাংলাদেশের ক্ষেত্রে, অর্থাৎ উৎপত্তির ক্ষেত্রে এবং তার জন্মের ক্ষেত্রে, এবং সেটা ফলাফল ছিল। কারণ সেই সময় কায়েদে আজম বা পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন যে বাংলাদেশে উর্দু ভাষাই হবে মূল রাষ্ট্রভাষা। এবং সেই প্রেক্ষাপটে আন্দোলন, সেই প্রেক্ষাপটে যাবতীয় বিপ্লব, এটা আমরা সবাই জানি। তবে রিসেন্টলি যে ছবিটা আসছে তা ভীষণভাবে বিপজ্জনক ছবি। এই বিপজ্জনক ছবিটা কি? বিপজ্জনক ছবিটা হলো যে নির্দিষ্টভাবে সাম্প্রতিক সময়, আমরা বলছি না, এটা আমাদের বলার ব্যাপার নয়, একদমই নির্দিষ্টভাবে বাংলাদেশের বুদ্ধিজীবী এবং সেখানকার কবি সাহিত্যিক শেখ মিলন, তিনি সোশ্যাল সাইটে তার পোস্ট করেছেন। সেই পোস্টে নির্দিষ্টভাবে তিনি কি বলছেন, সেই তথ্যগুলো আমরা একে একে বলে দেবো। আমাদের পোস্ট নয়, ভারতীয় মিডিয়া হিসেবে তিনি বলছেন যে বাংলাদেশে প্রত্যেক এই 21শে ফেব্রুয়ারির আগে ওরা ভেঙে দিয়েছিল শহীদ মিনার। এই গানটি বাংলাদেশ বেতারে আর বাংলাদেশের মানুষ শুনতে পাবেন না। এই গানটিকে নিষিদ্ধ করেছে ইউনুস সরকার, তদারকি সরকার। একই সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষে
শেখ মিলন যা লিখছেন যে মুক্তিযুদ্ধের পক্ষে কোনো গান যা এতদিন পর্যন্ত বাংলাদেশ রেডিও প্রচার করে এসছে, মুক্তিযুদ্ধের পক্ষে যে যুদ্ধ বাংলাদেশকে জন্ম দিয়েছিল রাষ্ট্র হিসেবে এবং যার ভাষা 1999 সালে যার ভাষা আন্দোলন ইউনেস্কো স্বীকৃতি দিয়েছিল মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে, সেই মুক্তিযুদ্ধের পক্ষে একটি কথাও আর বলা যাবে না বাংলাদেশের বেতার কেন্দ্র সরকার নিয়ন্ত্রিত যে রেডিও থেকে। তাহলে ছবিটা কি? তাহলে ছবিটা কি হচ্ছে আমি একটা একটা করে বলে দিই আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। ছবিটা হলো যে এখন থেকে বাংলাদেশে পাকিস্তানদের বা পাকিস্তানকে হানাদার বলা যাবে না। পাকিস্তানি সৈনিকের হাতে যে 30 লক্ষ বাঙালির গুলিবিদ্ধ বা খুন হয়েছিলেন সেই তথ্য উল্লেখ করা যাবে না। এবং 53 বছর পরে বাংলাদেশে উর্দু বোঝেন এমন সংখ্যাটা বোধহয় খুব একটা বেশি নয়, 1% বা হার্ডলি 2% হবেন, খুব বেশি তাও হবে কিনা সন্দেহ। ফলে বাংলাদেশে এই 53 বছর পর পাকিস্তানি গায়কদের বসিয়ে উর্দু প্রোগ্রাম শুরু করা হয়েছে। আবার কাউন্টার পার্টে পাকিস্তানে কিন্তু কোনো বাংলা ভিত্তিক প্রোগ্রাম শুরু হয়নি। অর্থাৎ যে পাকিস্তানের দাসত্ব করতে চেয়েছিল বাংলাদেশের রাজাকাররা, যে অভিযোগ আসছে সেই রাজাকারদের সাম্প্রতিক প্রতিনিধি মোহাম্মদ ইউনুস, তিনি এই পাকিস্তানকে নিয়ে সে দেশে উর্দুকরণ করতে চাইছেন, উর্দু দিয়ে দেশটাকে ঘিরতে চাইছেন, মৌলবাদ দিয়ে ঘিরতে চাইছেন। এরপর যে তথ্য আসছে 21-এর আগে সম্ভবত এবার থেকে জব্বার বা যে রফিক বা সফিউরদের কথা আমরা আর শুনতে পাবো না, কারণ তার আগেই এদেরকে অস্তাচলে যেতে হবে। মণিময় তোমাকে বলবো যে ছবি আমাদের কাছে আসছে খুব মারাত্মক বিষয়। নাহিদ ইসলাম মোহাম্মদ ইউনুসের যে উপদেষ্টা, সে সাম্প্রতিক সময়ে যে ইন্টারভিউ দিয়েছেন তাতে পরিষ্কার বলেছেন যে বিএনপি আওয়ামী লীগ তো একই। অর্থাৎ ছবিটা পরিষ্কার, যাহা বিএনপির জন্য ফলাফল হবে তাহা আওয়ামী লীগের জন্য হবে। নাহিদ ইসলাম ইউনুসের উপদেষ্টা, এই মৌলবাদী সরকারের হঠাৎ গজিয়ে ওঠা একটা প্রোডাক্ট। সেই নাহিদ ইসলামের বক্তব্য যে এই বিএনপি আর আওয়ামী লীগ এক, অর্থাৎ সুর মিলছে, প্রত্যেকটি প্রচলিত রাজনৈতিক দলকে ব্যান করো, বন্ধ করে দাও। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে তথ্য আমাদের কাছে আসছে যে ইউনুসের ব্লুপ্রিন্ট, সেই ব্লুপ্রিন্ট আমরা স্ক্রিনে দেখাবো। যে গোপন রিপোর্ট, গোয়েন্দা রিপোর্ট আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে। একদম বাংলাদেশের দুটো প্রচলিত রাজনৈতিক দল মূলধারার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতে চলেছে এবং বিএনপির ক্ষেত্রে একই পদ্ধতি নেওয়া হতে চলেছে। সেই সুর বাজিয়ে দিয়েছে নাহিদ ইসলাম, সেই ন্যারেশন তৈরি করা হয়েছে। পরিবর্তে 4টি রাজনৈতিক দলকে মোহাম্মদ ইউনুস তৈরি করতে চলেছে। মোহাম্মদ ইউনুস ফেরেননি, তাকে ফিরিয়ে আনা হয়েছে। অর্থাৎ মৌলবাদী জঙ্গি তো আর সিংহাসনে বসানো যায় না, একটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন মানুষকে বসাতে হয়, যাকে দেখতে অ্যাপারেন্টলি মনে হয় ভদ্রলোক, ভেতরে যাই হোক। সেই ধরনের লোক হচ্ছে মোহাম্মদ ইউনুস বলে অনেকে মনে করেন। ফলে সেই মোহাম্মদ ইউনুসকে দিয়ে 4টি পলিটিক্যাল দল পাকিস্তান তৈরি করতে চাইছে। আমরা একে একে বলি। এই সেই গোপন গোয়েন্দা রিপোর্ট আমাদের হাতে রয়েছে। তাতে বলা হচ্ছে প্রথম যে রাজনৈতিক দলটি হবে সেই রাজনৈতিক দলটির মাথায় বসবেন বিভিন্ন প্রাক্তন সেনাকর্তারা। এই প্রাক্তন সেনাকর্তা কারা? নাম এসছে জেনারেল ইকবাল করিম ভুইয়া, জেনারেল আবু বেহাল মোহাম্মদ শফিকুল হক, লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দি, মেজর জেনারেল এহসান হক বলে পরপর নামগুলো আছে। এটা একটা রাজনৈতিক দল মনিভয়। পাশাপাশি তোমাকে বলবো আরও একটি দল তৈরি হবে। এই দলটা মূলত হবে এই মোহাম্মদ ইউনুসের যে একটি পকেটের কোম্পানি আছে না, যেমন গ্রামীণ আমেরিকা, অনেক যে মাইক্রোফিন্যান্স এখানে সেখানে করে বেরিয়েছেন, এই ধরনের কোম্পানিগুলোর অজস্র এনজিও আছে, এনজিও ভিত্তিক তো, অর্থাৎ সুদের কারবার যেটা হয় যেভাবে বেড়ে ওঠে, এই এনজিও এবং সোকল যেটাকে বলা হয় যে সোশ্যাল অ্যাক্টিভিস্ট বা সিভিল সোসাইটি, এই সিভিল সোসাইটি খায় না মাথায় দেয় কেউ বলতে পারে না, এদেরকে নিয়ে একটা বাংলাদেশের বুকে আর একটা পলিটিক্যাল পার্টি তৈরি করতে চলেছে মোহাম্মদ ইউনুস এবং তার সঙ্গী সাথীরা। 2 নম্বর গেল। 3 নম্বর হলো জামাতে ইসলাম মূলত থাকবে মাথায় এবং তার সঙ্গে সম্ভবত হিজবুত তাহেরি। কারণ এই যে জঙ্গি ফান্ডগুলো যেগুলো ঢুকছে বিভিন্ন মিডল ইস্ট থেকে, বিভিন্ন অংশ থেকে, এই ফান্ডের বখরা কারা কারা নেবে। মাহফুজ আলম সামনেই বসে আছে এবং সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসে যে বক্তব্য রেখেছেন সেখানে মোহাম্মদ ইউনুস পরিষ্কার বলেছেন যে মাহফুজ আলমের যে প্রসঙ্গ এসেছিল কীভাবে তিনি টাকা নিয়েছেন, ফিনান্সিয়াল টাইমসের পরবর্তী প্রকাশ করে দিয়েছে। ফলে এটা 3 নম্বর দল গেল। 4 নম্বর দল হবে যারা জামাতের মতো বড় মৌলবাদী গোষ্ঠী নয়, কিন্তু মৌলবাদের ইচ্ছে পোষণ করে বাংলাদেশকে ভাঙার ধান্দায় রয়েছে।
এই সমস্ত বিভিন্ন যে উপজেলায় ছোট ছোট যে মৌলবাদী গোষ্ঠীগুলো গজিয়ে উঠেছে গত 5-6 মাস 7 মাসে, এগুলোকে একটা মঞ্চে নিয়ে আসা হবে। তাদেরকে দিয়ে আর একটা মৌলবাদী সামনে রাজনৈতিক একটা নাম দিয়ে একটা পলিটিক্যাল পার্টি খাড়া করবে এই মোহাম্মদ ডক্টর ইউনুস। ফলে এই 4টি পলিটিক্যাল পার্টি আনলে কি হবে, ডেমোক্রেসি নামকা ওয়াসে থাকবে, কিন্তু এই পলিটিক্যাল পার্টিগুলো তাদেরকে দিয়ে সমস্ত কিছু ইয়েস করে নেওয়া হবে, সমস্ত অবৈধ অপকর্ম এবং মৌলবাদী অ্যাক্টিভিটিস, যার ফলে সে দেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে সংখ্যালঘু প্রত্যেকের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। ফলে আলটিমেটলি নাহিদ ইসলামের যে বক্তব্য সামনে এসছে তাতে আগামী দিনে বিএনপি এবং আওয়ামী লীগের পরিস্থিতি, এই দুটি দলকেই মিউজিয়ামে রাখা হবে। ঢাকার মিউজিয়াম করে বলতে পারবো না। আর তারপরে পরিবর্তে 4টি নকল পলিটিক্যাল পার্টি তৈরি করবে মোহাম্মদ ইউনুস এবং আইএসআই এবং পাকিস্তান মিলে, যেগুলো মাথা থেকে মৌলবাদীরা। তোমাকে যেটা বলবো যে গুরুত্বপূর্ণ হবে, যে তথ্য আসছে যে ইউএস ফান্ড যেটা বন্ধ হয়েছে, যেটা গতকালই এলন মাস্ক তিনি বলেছেন যে ইউএস ফান্ডের সঙ্গে জঙ্গি কার্যকলাপ আছে। ঢাকা থেকে যে তথ্য আমাদের কাছে আসছে, 20 জন ইউএস ফান্ডের অফিসিয়ালসকে তুলে নেওয়া হয়েছে, তাদের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে এবং যাবতীয় গাড়িগুলোকে অফিসিয়ালদের বাজেয়াপ্ত করা হয়েছে। এবং শুনলে অবাক লাগবে যে এই ইউএস ফান্ডের মাধ্যমেই নির্দিষ্টভাবে কোভিড পিরিয়ডে চীনের ওয়ান প্রদেশে বিজ্ঞানীদের অর্থ সাহায্য করা হতো এবং তার পরপরই কোভিডের সিচুয়েশন তৈরি হয়, এমনটাই মনে করছেন ডোনাল্ড ট্রাম্পের টিম। যে কারণে তোমাকে বলবো যে ইউএসের যে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও তিনি বলেছেন যে সোমবার থেকে তিনি পুরো ইউএস স্টেটের দায়িত্ব নিলেন, পুরো ব্যাপারটাকে সরকারের হাতে নিয়ে আসা হচ্ছে। গোটা পরিস্থিতি এভাবে এগোচ্ছে মনিমত। অর্থাৎ পরিস্থিতি বুঝতেই পারছে যে কোন জায়গায় গিয়েছে। আমরা অবশ্যই এই গোটা পরিস্থিতি নিয়ে আবারও পর্যবেক্ষণ আলোচনার জায়গা সত্যজিৎ দামন রয়েছেন এবং আমাদের সঙ্গে রাজাগোপাল ধর চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক, তিনিও যোগ দেবেন কিছুক্ষণের মধ্যেই। তিনি ইতিমধ্যে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। আমি অসংখ্য স্বাগত জানিয়ে রাখবো রাজাগোপাল দাকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ফিরলাম বিরতির পর। দেখুন, এতগুলো পরিস্থিতি বা যে পরিস্থিতির ওপর ডেফিনেটলি এই মুহূর্তে সব থেকে বড় যেটা অবশ্যই দুঃখের জায়গা, যেটা নিয়ে অবশ্যই কালচার করবারই জায়গা, কারণ 53 বছর পর বাংলাদেশে বেতারে উর্দু এবং এরই সঙ্গে যে ব্লুপ্রিন্ট ইতিমধ্যেই সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস তার তৈরি করা, সেটা একেবারে সিএনএর হাতে। আমরা আলোচনা করছি, আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ রয়েছেন এবং সঙ্গে রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন। আমি রাজাগোপালদার কাছে এই জায়গাতেই আসবো। সত্যজিৎ, তোমার নির্দিষ্ট প্রশ্ন, তবে এই যে আমি যেটা দেখলাম, আমরা প্রত্যেকেই যেটা দেখলাম, প্রত্যক্ষ করলাম, এই যে 76তম মৃত্যুবার্ষিকী মোহাম্মদ আলী জিন্নার, যেটা প্রথম এই বাংলাদেশে পালন করা হলো, সেদিন থেকেই হয়তো ধ্বংসের জায়গাটা বুঝতে পারা যাচ্ছিল। সত্যজিৎ, একদমই তাই। রাজাবাবু, যে প্রশ্ন আপনার কাছে আসবো, যে একদিকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে একটা শব্দ আর বলা যাবে না, সরকারি রেডিও টেলিভিশন সর্বত্র নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের নাম উচ্চারণ করলে এরপরে হয়তো শাস্তির কোপে পড়তে হতে পারে। তার পাশাপাশি নাহিদ ইসলাম মোহাম্মদ ইউনুস সিন্ডিকেটের একজন প্রোডাক্ট, সে বলেছে যে বিএনপি আওয়ামী লীগ এক, এবং দুটো রাজনৈতিক দলের ক্ষেত্রেই একই ছবি হতে চলেছে, নিষেধাজ্ঞার কোপ পড়তে চলেছে বোধহয়, সেই ছবি তাড়াতাড়ি আমরা দেখব। তার পরিবর্তে 4টি রাজনৈতিক দল, অর্থাৎ যারা নির্দিষ্টভাবে বিভিন্ন ধরনের যে নাগরিকদেরকে নিয়ে এবং এক্স মিলিটারি অফিসার্সদেরকে নিয়ে 4টি যে পলিটিক্যাল পার্টি ফর্ম করতে চলেছে মোহাম্মদ ইউনুস। আমাদের হাতে সেই গোপন রিপোর্ট এসছে। তার ফলে মৌলবাদীদের মাধ্যমে যে রাজনৈতিক দল তৈরি হয় বাংলাদেশের বুকে, সেটা কতটা সেখানকার সাধারণ মানুষের জীবনযাত্রাকে সুস্থ রাখতে পারবে? হ্যাঁ, দেখুন, বাংলাদেশ তৈরি হয়েছে ভাষা ভিত্তিক। মানে বাংলাদেশের সংবিধানের 3 নম্বর ধারা পরিষ্কার বলে দিচ্ছে যে বাংলা ভাষা, আগে বেঙ্গলি শব্দটা লেখা হতো, এখন বাংলা দিয়ে GLA লেখে। এখন সারা পৃথিবী এটাই মেনে নিয়েছে, আমরাও বোধহয় মেনে নিয়েছি। যাই হোক, সে প্রশ্ন আমি বুঝছি না এই মুহূর্তে। তো যে দেশের মানে ভাষার জন্য পৃথিবীতে প্রথম একটা দেশ তৈরি হয়, ভাষা জাতীয়তাবোধ বলে একটা শব্দ আমরা প্রথম শুনলাম বাংলাদেশ তৈরি হওয়ার সময়। এখন সেই দেশটাকে আপনি হট করে অন্য একটা ভাষা, যে ভাষাটা সেখানকার খুব কম মানুষই কথা বলেন, উর্দু ভাষাতে আমাদের ভারতবর্ষে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কথা বলে আমরা জানি, ঠিক আছে। তারপরে পাকিস্তান একটা রাষ্ট্রভাষা, এটাও আমরা জানি। কিন্তু তার মানে এই নয় যে এক্ষুনি পাকিস্তানের এই ভাষার প্রচলন ঘটাতে হবে আর সেখানে নতুন যে সমস্ত রাজনৈতিক দলের কথা আপনারা বলছেন, না হয়তো দেখা যাবে তারা হয়তো আসছে, কিন্তু এত সহজ হবে না। মূল দুটো মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ এবং বিএনপি,
তাকে সরিয়ে হট করে আপনি বলবেন কালকে থেকে এই পার্টিদের সঙ্গে তোমাদের অ্যাফিলিয়েশন রাখতে হবে, এটা বাংলাদেশ দেখুন, যারা একবার গণতন্ত্র ভোগ করে থাকে না, তাদের আপনি হট করে গণতন্ত্র সরিয়ে দিতে পারেন। পাকিস্তানে কোনোদিনই গণতন্ত্র নেই, তারপরে সেভাবে গণতন্ত্র বিকাশ করে। বাংলাদেশ গণতন্ত্র মূল্যবোধ পাবে বলেই তারা স্বাধীনতা সংগ্রাম করেছে, সংবিধানটাকে সেভাবে তৈরি করেছে এবং নানান রক্ত মধ্য দিয়ে তারা গণতন্ত্রকে রক্ষা করে। গণতন্ত্রের বিপর্যয় সব জায়গাতেই থাকে। এখন হট করে কেউ এসে বললো কালকে থেকে আমাদের দেশে আর অন্য গেম নেই, এই পার্টিতে করতে হবে, আমার মনে হয় না যে এগুলো যারা করতে চাইছেন তারা সফল হবেন। কেননা এমনিতেই তাদের কোনো নৈতিক অধিকার নেই এই ধরনের পরিবর্তন করা। যে কোনো পরিবর্তন দেশের সংসদই করতে পারে, এবং এই সংসদে যারা এখন সরকার চালাচ্ছে তাদের একটা ইন্টারিম গভর্নমেন্ট, তাদের স্ট্যাটাস যেভাবে স্বীকৃত ছিল এতদিন ধরে, যে একটা নির্বাচন করেই কেটে পড়বে। কিন্তু এরা নির্বাচনও করার ধান্দায় নেই এবং দীর্ঘদিন থাকার চেষ্টা করছে, ভয় দেখিয়ে কোর্টকে বলছে তাদের মান্যতা দিতে, এরকমই চলছে। ভয় পেয়ে সাধারণ মানুষ কেউ কিছু কথা বলছে না। তবে যে ধরনের আর্থিক অবস্থা বাংলাদেশে গিয়ে দাঁড়াচ্ছে, আমার মনে হয় না যে এই সরকারের এই ধরনের একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা করার চেষ্টা, এবং ভাষা সবচেয়ে দুর্বল জায়গায় তারা কিন্তু রাজাগোপাল একদম সঠিকভাবে বলছেন। যে কারণে যে গান, বাংলা ভাষায় যে গান আমরা এই মুহূর্তে দর্শকদের জানিয়েছি যে ওরা ভেঙে দিয়েছিল শহীদ মিনার, ওরা ভেঙে দিয়েছিল শহীদ মিনার, এই গানটি বাংলাদেশ বেতারে শোনা যাবে না, কারণ ইউনূস না করে দিয়েছেন। আপনাকে যে প্রশ্ন আমি আসবো, যে চারটি নাহিদ ইসলাম দুদিন আগেই বলেছেন যে বিএনপিও ভোট চায়, আওয়ামী লীগও ভোট চায়, ওরা ভোট কেন্দ্রিক রাজনৈতিক দল। আসলে ভোট তো চাইবেই রাজনৈতিক দল, পরিবর্তে তাহলে নাহিদ কি বলতে চাইছেন যে ভোট প্রয়োজন নেই, পরিবর্তে যে চারটি রাজনৈতিক দলকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে মোহাম্মদ ইউনূস, মিলিটারি এবং মৌলবাদীদের দিয়ে এক্স মিলিটারি, তাহলে সেটা বাংলাদেশের এই যে বর্তমান যে প্রচলিত রাজনৈতিক দলের পরিবর্তে সেটা কি আলটিমেটলি একটা বিকল্প হতে পারে, নাকি পুরোটাই ইউনূসের এই পরিকল্পনা এবং সে পরিকল্পনা কতটা বাস্তবায়িত হতে পারে? রাজাগোপাল। হ্যাঁ দেখুন, মানে এইভাবে কখনো রাজনৈতিক দলের উত্থান ঘটে না। এরশাদ যখন ছিলেন তখন প্রেসিডেন্ট থাকাকালীন, তিনি মিলিটারি থাকাকালীন প্রেসিডেন্ট হয়েছিলেন, প্রেসিডেন্ট থাকাকালীন উনি জাতীয় পার্টি গঠন করেছিলেন। এখন প্রেসিডেন্টও নেই, উনি মারাও গেছেন। জাতীয় পার্টি বলে একটা আছে, পার্টি বলে, কিন্তু তার খুব একটা অস্তিত্ব কোথাও নেই। আমরা জানি যে জিয়াউর রহমান বিএনপি তৈরি করেছিলেন, কিন্তু তারপরে উনিও একই চিত্র ওনার ক্ষেত্রেও, কিন্তু ওনাদের বিএনপি যেটা তৈরি হয়েছিল আওয়ামী লীগের একটা বিকল্প হিসেবে, এবং মোটামুটিভাবে গণতান্ত্রিক চিন্তায় তাদের একটা বিশ্বাস ছিল, যদিও তাদের উত্থান কিন্তু মিলিটারি অভ্যুত্থানের মধ্য দিয়ে অগণতান্ত্রিক পথে, কিন্তু তাদের বিস্তার লাভ হয়েছিল গণতান্ত্রিক পথে বলেই তারা এতদিন তাদের যে বেসটা ধরে রাখতে পেরেছে। আপনি যদি বলেন যে আওয়ামী লীগ যারা একেবারেই গণতন্ত্রের উপর ভিত্তি করেই তারা রাজনীতিটা করেছে, নির্বাচন করেছে, হ্যাঁ রিগিং সব জায়গায় হয়, হ্যাঁ অনেক অনুন্নত দেশের একটা গণতন্ত্রের একটা এইটাই পরিচিতি, রিগিং হবে, রিগিং হয়তো ব্যাপকভাবে কোনো জায়গায় ঘটেছে, কিন্তু তার মানে এই নয় যে এই দলটাকে একেবারে বিসর্জন দিয়ে নতুন কিছু তৈরি করতে হবে। যার চেষ্টা হয়তো করছে, কিন্তু এদের দেখুন সেটা সম্ভব বোধহয় হবে না, কেননা একটা মাস বেস পার্টি আওয়ামী লীগ এবং বিএনপি দুটোই মাস বেস পার্টি। এদেরকে বাদ দিয়ে, অর্থাৎ আপনি দেশের গণতান্ত্রিক চেতনার মানুষ, শিক্ষিত মানুষ, এদের এই দুটো দলেই শিক্ষিত মানুষেরা আছে, তাদেরকে বাদ দিয়ে একেবারে সব মানুষকে বাংলাদেশে আমি মনে করি না যে এই মুহূর্তে রাজাগোপাল দা, মানে কেউ যদি অগণতান্ত্রিক ভাবে ক্ষমতার স্বাদ পেয়ে যায় তো তাদেরকে আটকানোটা কি সহজ হতে পারে? কি করণীয় হতে পারে সেক্ষেত্রে? সত্যি তোমার অনুমতি নিয়ে প্রশ্নটা করলাম। না ঠিক একদমই না, ঠিকই। দেখুন মানুষই তার বিচার করে, মানুষ এটা বাংলাদেশে গণতন্ত্র নেই বলে আরেকটা দেশ এসে সেখানে হস্তক্ষেপ করবে এরকম ঘটনা ঘটে না আজকাল সেটা সম্ভব নয় এবং সেটা উচিত নয়। বাংলাদেশের মানুষই ভাববে যে কতদিন সহ্য করবে। হ্যাঁ, সহ্যের তো একটা লিমিট থাকে, এবং সহ্যের লিমিট কেটে গেলেই, মানে সহ্যের বাঁধন ভেঙে গেলেই মানুষ কিন্তু পথে না। তো যাই হোক, ইউনূসকে সরকারের কাছ থেকে মানুষ যেটা আশা করেছিল সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দূর করবেন, সেগুলোর দিকে উনি নজর খুব একটা দিতে চাইছেন না, এবং তার বদলে ওনার যেটা চেষ্টা সেটা হচ্ছে ভারত বিদ্বেষ এবং মৌলবাদের মাধ্যম দিয়ে ওনার নিজের প্রতিষ্ঠিত বা নিজের আস্থাভাজন একটা দলের তৈরি করা, যার মাধ্যম দিয়ে ক্ষমতায় আসে। এবং সেখানে ওনাদের মনে হয়েছে যে মৌলবাদ এবং ভারত বিদ্বেষী একমাত্র বাংলাদেশি নতুন যে
যে বাংলাদেশি চেতনা সেটাকে হয়তো জাগ্রত করতে পারবে, এবং তার মধ্য দিয়েই হয়তো আওয়ামী লীগ বা যে প্রশ্ন আপনার কাছে আসবো, একটু গুরুত্বপূর্ণ বিষয় আসছে যে আমরা যে 4টি রাজনৈতিক দলের কথা বলছি বাংলাদেশের পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ আওয়ামী লীগকে এবং বিএনপিকে নিষিদ্ধ করে এই 4টি আমাদের যে গোপন রিপোর্ট আমরা দেখাচ্ছি স্ক্রিনে, সেই রিপোর্টে বলা হচ্ছে 2 নম্বর পয়েন্টে যে এই যে এক্স মিলিটারি অফিসিয়ালদের মাথায় রেখে যে দলটি হবে, তারপরে সেকেন্ড দলটি তৈরি করা হবে বিভিন্ন এনজিওর প্রতিনিধিদেরকে নিয়ে, স্টুডেন্ট কমিটিকে রাখা হবে, উপদেষ্টাদের রাখা হবে, সিটিজেন কমিটি তৈরি করা হবে এবং সিভিল সোসাইটিকে ইনভলভ করা হবে। সিভিল সোসাইটি সকল্ড বলা যদি বোঝাই যাচ্ছে। ফলে এই যে এনজিওদের সামনে রাখা হচ্ছে, এনজিওর প্রতিনিধিদের রাখা হচ্ছে, এই এনজিওদের দিয়ে রাজনৈতিক দল বা রাজনৈতিক ফোরাম তৈরি করানোর সঙ্গে ইউনূসের ফায়দাটা কী আছে? দেখুন, উনিও তো নিজে একটা এনজিওর মধ্যে ছিলেন। গ্রামীণ ব্যাংক বাংলাদেশে যেমন সবচেয়ে সাকসেসফুল এনজিওরা রয়েছে এবং সবচেয়ে খারাপ এনজিও বাংলাদেশেই রয়েছে। সুতরাং তাদের যদি একটা সংগঠন তৈরি হয়, সেই সংগঠনের বেসটা কিন্তু যে খুব একটা সুস্থ মানসিকতার বেস তৈরি হবে না। সুতরাং এনজিওদের দিয়ে যদি কোনো দল তৈরি করার কথা ভাবে, এনজিও অনেক ব্র্যাকের মতো এনজিও আছে, গ্রামীণ ব্যাংক একটা সময় ভালো কাজ করেছিল, কিন্তু এনজিও দিয়ে দল মানে এনজিও যারা বেনিফিশিয়ারি তাদের দল, এবং তারা কি রাজি থাকবে? তাদের যে এনজিও যারা পরিচালনা করে এবং যারা বেনিফিশিয়ারি সাধারণ মানুষ, দুজনের স্বার্থ কিন্তু এক নয়। সুতরাং এনজিও দিয়ে দল করতে গেলে যে সেটা সফল হবে বলে আমার ধারণা নেই। কেননা গণস্বাস্থ্য কেন্দ্র, জাফরুল্লাহ সাহেবের যে গণস্বাস্থ্য কেন্দ্র, তাদের যে বিরাট অবদান ছিল, তাদের সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা আছে। এখন যে সমস্ত এনজিও গুলো অধিকাংশই রয়েছে, তারা একেবারে দুর্নীতির আখড়া হয়ে গেছে। কারণ এদের দিয়ে নতুন যদি দল তৈরি হয়, তারা কখনোই বাংলাদেশে নতুন কিছু করে উঠতে পারবে না। একই চিত্র হচ্ছে এক্স আর্মি, তাদের কি স্বার্থ আছে? পাকিস্তানে যে এক্স আর্মিদের একটা বিরাট ভূমিকা আছে, তারা অর্থনীতির একটা বড় অংশ তারা দখল করে আছে, কিন্তু বাংলাদেশে আর্মিদের সেরকম কোনো না অর্থনীতি না সমাজনীতিতে কোনো ভূমিকা আছে। বলছিলেন যে নির্দিষ্টভাবে যে বাংলাদেশের ক্ষেত্রে দুর্নীতির আখড়াই এনজিওগুলো, এবং তাদেরকে পলিটিক্যাল ফেস তৈরি করে মোহাম্মদ ইউনূস নিজের আখের গজাতে চাইছেন এই উন্নয়নশীল রাষ্ট্রটি থেকে, যেটা বুঝতে পারছেন সেখানে নাগরিকরা বলেই অনেকে মনে করছেন। এবং তার সঙ্গে জুড়ে আছে পাকিস্তানের যে সেনা শাসক এবং পাকিস্তানের বিভিন্ন নেতৃত্ব বড় একটা বড় অংশ মনে করছে। ঠিক, আমি অসংখ্য ধন্যবাদ জানাবো রাজাগোপাল দাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। সত্যি তোমাকেও অসংখ্য ধন্যবাদ। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের ফেস, তিনি কতটা সাকসেসফুলি এগোতে পারবেন তা আমরা জানি না, তবে বাংলাদেশের মানুষ আগামী সময় যে জবাব দেবেন তার হয়তো আমরা অপেক্ষা করতেই পারি। তার জন্য অপেক্ষা আমাদেরকেও করতে হবে। পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে, এখানে শেষ করছি আজকের 0 আওয়ার। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক CNN।